আফগানিস্তান, লিবিয়া সহ এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে গণহত্যা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্টেরই যুদ্ধাপরাধের দায়ে বিচার হওয়ার কথা, গণহত্যার দায়ে বিচার হওয়ার কথা। কিন্তু তার উল্টোটা ঘটছে এখন। উল্টোটা ঘটছে এই কারণে যে আন্তর্জাতিক আইন বলে কিছু নাই। জাতিসংঘ একটা মৃত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতিসংঘ এটা ইউনাইটেড নেশনস নাম, কিন্তু এটা ইউনাইটেড স্টেটসের একটা সম্প্রসারণ হিসেবে কাজ করছে। আজকে ভেনেজুয়েলার উপরে যুক্তরাষ্ট্রের এত রাগের কারণ কি? রাগের কারণ হচ্ছে ভেনেজুয়েলা একটা স্বাধীন জনপন্থী রাজনীতি, অর্থনীতি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল। এই ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের সংঘাত কিংবা বিরোধটা শুরু হয় 90 দশকের শেষ থেকে। 1998-99 সময়ে প্রথম হুগো চ্যাভেজ জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে যখন প্রেসিডেন্ট হন, তখন থেকেই বিরোধের সূত্রপাত। কারণ তার আগ পর্যন্ত ভেনেজুয়েলায় দুই পার্টি, বাংলাদেশের মতো দুই পার্টি পালাক্রমে ক্ষমতায় আসতো, কিন্তু ভেনেজুয়েলায় যে তেল সম্পদ, সেই তেল সম্পদের উপরে পরিপূর্ণ কর্তৃত্ব ছিল মার্কিন কোম্পানি। তার ফলে ভেনেজুয়েলা সবচেয়ে বড় তেল রিজার্ভের দেশ হওয়া সত্ত্বেও সেই তেল সম্পদ বিক্রির টাকা ভেনেজুয়েলার জনগণের কোনো কাজে লাগে নাই। বিপুল দারিদ্র্য ছিল সেখানে, বৈষম্য ছিল ব্যাপক, এবং একটা ধনিক শ্রেণী সেখানে খুবই বড় আকারের সম্পদ কেন্দ্রীভূত করে একটা ধনিক শ্রেণী গড়ে উঠেছিল সেখানে। সেই ধনিক শ্রেণী এবং মার্কিন সাম্রাজ্যবাদ, এই দুইয়ের স্বার্থ রক্ষার জন্যই দুই দল পালাক্রমে ক্ষমতায় আসত। হুগো চ্যাভেজ ক্ষমতায় এসে জনগণের সমর্থন নিয়ে এটাকে ভাঙতে চেষ্টা করেছিলেন। তিনি সমস্ত তেল সম্পদ জাতীয় কর্তৃত্বে আনার চেষ্টা করেছিলেন, এবং মার্কিন যত কোম্পানি ছিল সেখানে, কনকো-ফিলিপস, শেভরন, এক্সন মোবিল, তাদেরকে বলেছিলেন যে হয় আমাদের শর্তে আপনারা কাজ করেন অথবা চলে যান। তো ওই কোম্পানিগুলো তখন অনেকগুলোই ওখান থেকে চলে এসেছিল, এবং আপনারা কনকো-ফিলিপসের কথা জানেন। কনকো-ফিলিপস ওইখান থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের বঙ্গোপসাগরে এসে বাংলাদেশের তেল সম্পদ, গ্যাস সম্পদ তার কুক্ষিগত করার জন্য চুক্তি করতে উদ্যত হয়েছিল, এবং আমাদের প্রবল প্রতিরোধ থাকা সত্ত্বেও তৎকালীন সরকার কনকো-ফিলিপসের সাথে চুক্তি করেছিল। এই চুক্তিগুলো থেকে বঞ্চিত হয়ে তেল সম্পদের উপর তাদের যে কর্তৃত্ব, সেটা হারিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের ক্রোধ তৈরি হয়, এবং তারা একের পর এক চেষ্টা করে হুগো চ্যাভেজকে ক্ষমতা থেকে সরানো। আপনারা কারো কারো স্মরণ থাকতে পারে 2002 সালে হুগো চ্যাভেজকে সরানোর জন্য একটা সামরিক অভ্যুত্থান হয়েছিল। সেই সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে হুগো চ্যাভেজকে ক্ষমতা থেকে সরিয়ে আটক করা হয়েছিল, অজানা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা সফল হয় নাই। তারা চেষ্টা করেছিল একটা পুতুল সরকার দাঁড় করানো, এবং যুক্তরাষ্ট্র নির্লজ্জের মতো একটা পুতুল সরকারকে সাথে সাথে স্বীকৃতিও দিয়েছিল, কিন্তু তারা সফল হয় নাই। কারণ এমন ব্যাপক গণপ্রতিরোধ তৈরি হয়েছিল সেখানে কারাকাস থেকে সারা দেশে, যে হুগো চ্যাভেজ আবার ফেরত এসেছিলেন, এবং ওই দালাল যারা ছিল তারা ভেনেজুয়েলা থেকে পালিয়েছিল সেই সময়। এবং হুগো চ্যাভেজ আবার ক্ষমতায় শক্তিশালীভাবে প্রত্যাবর্তন করে তিনি ভূমি সংস্কার, শিক্ষা সংস্কার, স্বাস্থ্য সংস্কার এবং তেল সম্পদের উপর জাতীয় কর্তৃত্ব এটা প্রতিষ্ঠা করেছিলেন। আরও ঘোষণা করেছিলেন যে বিশ্বব্যাংক, IMF এর ঋণের জালে যারা আটকা আছে, সেই জাল থেকে মুক্ত করার জন্য ল্যাটিন আমেরিকায় আলাদা তহবিল করা হবে, যাতে বিশ্বব্যাংক, IMF এর ঋণের চাপে পড়ে কেউ মার্কিন সাম্রাজ্যবাদের পদানত না হয়। সেজন্য একটা আন্তর্জাতিক পাল্টা ব্যাংক তৈরি করা, আন্তর্জাতিক মিডিয়া তৈরি করা, এগুলো উদ্যোগ নিয়েছিলেন। বলিভিয়া, কিউবা সহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে একটা ঐক্যবদ্ধ পাল্টা জোট তৈরির চেষ্টা করেছিলেন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। কিন্তু তিনি এই সংস্কার কাজ যখন অগ্রসর করে নিয়ে যান, দারিদ্র কমে আসে, তেল সম্পদের অর্থ শিক্ষা, চিকিৎসা খাতে ব্যয় হয়, অবকাঠামো খাতে ব্যয় হয়, এবং ভেনেজুয়েলা একটা আত্মসম্মান বোধ সম্পন্ন
জনগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে দাঁড়াতে থাকে। সেই যাত্রাটা খুব শান্তিপূর্ণ ছিল না, কারণ ভেনেজুয়েলার দেশের মধ্যে সামরিক বাহিনী, আমলাতন্ত্র এবং ধনিক শ্রেণী তারা সবসময় চেষ্টা করেছে এই ধারাকে পরাস্ত করার জন্য, এবং সেই জন্য তারা সবসময় মার্কিন সাম্রাজ্যবাদের সাথে গাঁটছড়া বেঁধে তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। তারা পারে নাই জনভিত্তির জন্য। কিন্তু হুগো চ্যাভেজ একটা পর্যায়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে তারপরে মাদুরো ক্ষমতায় আসেন। মাদুরো চেষ্টা করেন সেই ধারাটা অব্যাহত রাখতে, এবং সেই চক্রান্তকারীরাও চেষ্টা করে তাদের ধারা অব্যাহত রাখতে। এবং এর আগে আপনারা মাচাদোর কথা জানেন। এখন মাচাদো, যিনি শান্তি পুরস্কার পেয়ে বর্তমান সময়ে একটা ভয়ঙ্কর নির্লজ্জ একটা ভূমিকা পালন করছে, অবিশ্বাস্য মাত্রায় নির্লজ্জ ভূমিকা পালন করছে, তারও আগে এরকম পুতুল মার্কিন সাম্রাজ্যবাদ আরও দাঁড় করিয়েছিল। কিন্তু তারা একের পর এক পরাজিত হয়েছে। একের পর এক ব্যর্থতার পরে মার্কিন সাম্রাজ্যবাদ এই সর্বশেষ একটা সামরিক হামলা চালিয়ে মাদুরোকে ওখান থেকে তুলে নিয়ে এসছে। এবং ওই দেশের মধ্যে ওই ধনিক শ্রেণী যারা এই সংস্কারের বিরোধী, যারা মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা, যাদের স্বার্থ মার্কিন সাম্রাজ্যবাদের সাথে একাকার, তাদের আশ্রয়ে, তাদের সমর্থনে আবারও পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করছে। আপনারা চিন্তা করেন, এটা একটা অবিশ্বাস্য কিংবা স্তম্ভিত হওয়ার মতো ব্যাপার যে একটা সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের প্রেসিডেন্টকে সেখান থেকে আরেকটা দেশের বাহিনী গিয়ে তুলে নিয়ে আসে, এবং সমস্ত মিথ্যা অভিযোগ। যেমন তারা বলছে তারা গণতন্ত্র, মানবাধিকার কিংবা মাদুরো হচ্ছে স্বৈরশাসক ইত্যাদি। কিন্তু স্বৈরশাসকদের প্রতি কি মার্কিন সাম্রাজ্যবাদের কোনো ধরনের এরকম আমরা দেখি? প্রত্যেকটা স্বৈরশাসকের সাথেই যুক্তরাষ্ট্রের সম্পর্কই ঘনিষ্ঠ। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে যে রাজতন্ত্র আছে, কখনো তাদের বিরুদ্ধে আপনি মার্কিন সাম্রাজ্যবাদের কোনো কথা শুনবেন না।